প্রত্যেকেরই এই টপিকটাতে প্রবলেম হয়, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক। এই দুটো টপিক ভালো করে শোনো, এই দুটো টপিক যদি তোমরা না ক্লিয়ার করতে পেরেছো তাহলে তোমরা অঙ্ক তো পারবে না, প্লাস তোমাদের এর পরে যে টপিকগুলো তোমরা পড়বে, তোমরা যে পরের টপিকগুলো পড়বে সেগুলোতেও তোমাদের অনেকটাই প্রবলেম হবে। তাই আমি এটা বলছি, এই দুটো টপিককে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তাই আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? যদি না বুঝতে পেরে থাকো তো আরেকবার দেখে নেবে, আশা করছি বুঝে যাবে। এতদিন ধরে তো তোমাদের যে খিচুড়ি হয়ে যেত না, এই টপিক দুটো তোমাদের খিচুড়ি হয়ে যায়। তোমরা দেখবে, তোমরা মিলিয়ে নেবে আমার কথা, তোমরা আমার কথা মিলিয়ে নেবে, এই দুটো টপিক না তোমাদের খিচুড়ি হয়ে যায়। অনেকেরই এটা খিচুড়ি হয়ে যায়, টিউশন এটা বুঝতে পারা যায় না। তাই আমি বলছি আজকের ভিডিওটা একটু মানে ফোকাস করবে। আলোর প্রতিসরণ যদি তোমার না পড়া হয়ে থাকে তাহলে আমি বলবো যে আজকের ভিডিও তুমি কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? তাই ওটা পড়ে নিয়ে আজকের ভিডিওটা তারপর দেখবে। পড়তে মানে আমি ওই পড়তে বলছি না, ক্লিয়ার যেন থাকে, আইডিয়া যেন থাকে, ঠিক আছে? তো দেখো আগে ভালো করে এটা বোঝো, আলোর যে প্রতিসরণ, ঠিক আছে, আলোর যে প্রতিসরণ কি হয়েছিল, এইরকম একটা বিভেদ তল, এইরকম একটা বিভেদ তলের ওপর একটা আলোক রশ্মি এইভাবে আপতিত হয়েছে, ঠিক আছে? এবার আমি কি বলছিলাম, যখনই আলোক রশ্মি আপতিত হলো, যখনই আলোক রশ্মি বিভেদ তলের উপর আপতিত হলো, সাথে সাথে একটা অভিলম্ব তুমি ড্র করবে, সাথে সাথে এইভাবে একটা অভিলম্ব তুমি ড্র করবে। বুঝতে পেরেছো? এবার দেখো ভালো করে বোঝো, আমি যারা আলোর প্রতিসরণ জিনিসটা কি পড়েনি তাদের জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। মনে করো এই বিভেদ তলটা এখানে নেই, বিভেদ তলটা কি বললাম এখানে নেই। এবার এই বিভেদ তল যদি না থাকে তাহলে আলোক রশ্মিটা এটা কিভাবে যাবে? বিভেদ তল যদি না থাকে তো এটা স্ট্রেট যাবে, যেমনি আসছিল ওইভাবেই যাবে। মানে ওর যাওয়ার কথা কিরকম, ওর যাওয়ার কথা এইভাবে, এইভাবে ওর যাওয়ার কথা। কিন্তু এই বিভেদ তলটাতে ধাক্কা খেয়ে, বিভেদ তলটাতে ধাক্কা খেয়ে কি হলো, ওর যে একটা স্পিড ছিল, ওর যে একটা বেগ ছিল, সেই বেগটা কমে গেছে। কমে যাওয়াতে কি হয়েছে, ও এর থেকে একটু সরে আসবে, এর থেকে একটু সরে আসবে। কেন? তুমি মনে করো একটা পুকুরের মধ্যে পাথর ছুঁড়ছো, তুমি একটা কথা বলো তো, পাথরটা তুমি যে স্পিডে ছুঁড়বে ও কি ওই স্পিডেই ঢুকে যায়, নাকি যখন জলের ভিতর ঢোকে ওর স্পিডটাই কমে যায়? তুমি এটা ভালো করে দেখবে, খেয়াল করে দেবে। আর যদি না বিশ্বাস হয় তো যাও প্র্যাকটিক্যাল করে আসো। তো তো সেক্ষেত্রে কি হচ্ছিল, তো তখন কি হচ্ছিল, তখন স্পিডটা তোমার কমে যাচ্ছে। যে পাথরটা তুমি ছুঁড়ছো সেই পাথরের স্পিডটা কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক সেইভাবে এখানে যে আলোটা ঢুকছে, যে আলোক রশ্মি যে ঢুকছে, ওরও স্পিড কিছুটা কমে যাচ্ছে। কমে যাওয়ার কারণে কি হচ্ছে, ওর যাওয়ার কথা এই বরাবর, যাওয়ার কথা এই বরাবর, কিন্তু ও কি হবে, ও একটু এই বরাবর একটু বেঁকে যাবে, এই বরাবর চলে যাবে। এটা ছিল আলোর প্রতিসরণ, এটাই তো আলোর প্রতিসরণ ছিল। এবার তোমরা তো আপতন কোণ, প্রতিসরণ কোণ এটা আশা করি জানো। আরেকটা জিনিস বলে রাখি, এটা যারা জানো না তাদের জন্য এটা বলছি, কোণ সবসময় অভিলম্বের সঙ্গে করবে, কোণ সবসময় অভিলম্ব, বিভেদ তলের সঙ্গে নয়, অভিলম্বের সঙ্গে কোণটা সবসময় হবে, এটা খেয়াল রাখবে। ধরো কি আমি আপতন কোণ করবো, আপতন কোণ কোনটা, আপতিত রশ্মি কোনটা, আপতিত রশ্মি এইটা। তো আপতন কোণ কিভাবে করবো, অভিলম্বের সাথেই করবো, এইভাবে করে কোণ করে দিলেই হয়ে যাবে কোণ। তো দেখো, তো এটা হলো আপতন কোণ আই। এবার প্রতিসরণ কোণ কি করে করব? প্রতিসরণ, তুমি এটা ভাবো যে প্রতিসৃত রশ্মি কোনটা, যে রশ্মিটা প্রতিসরণ হয়েছে, সরে গেছে, এই রশ্মিটা সরে গেছে, তাহলে এটার সঙ্গেই হবে প্রতিসরণ কোণটা। তো অবিলম্বের সঙ্গে নিয়ে এইভাবে এটাকে করলে তাহলে হয়ে গেল তোমার প্রতিসরণ কোণ আর। এটা আশা করি জানো, যারা পার্ট 4 জানো, আমি হালকা করে বলছি কেন বেশি বলছি না, এটা লাগবে না। পার্ট 4 যারা জানো তারা আশা করছি এইটুকুটা জানো যে এটা আলোর প্রতিসরণ। এবার ভালো করে বোঝো একটা জিনিস, এবার আমরা আসছি আপেক্ষিক প্রতিসরণে, ঠিক আছে? আপেক্ষিক যে প্রতিসরাঙ্ক এটাতে আমরা আসবো এবার। তার আগে তোমরা বলো যে স্নেলের সূত্র তোমরা পড়েছো? স্নেলের সূত্র তোমরা জানো, ওটা কি? ওটা হচ্ছে তোমার এইটা, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ। এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আছে না, যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এটা অনেকটাই সূত্রর মতোই, অনেকটাই। এই যে মিউ আছে এটা কি, এটাই হয়েছে তোমার প্রতিসরাঙ্ক, মিউটা হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক। আর এখানে বলেছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা কিচ্ছু না, খালি মাধ্যমের ডিফারেন্স। মাধ্যমের ডিফারেন্স মানে, ভালো করে পড়ো, এবার ভালো করে পড়ো। বলছে যে কোনো দুটি মাধ্যমে, যে কোনো দুটো মাধ্যম, ধরো এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, ঠিক আছে?
এটাকে নাম দিচ্ছি আমি, এটা হচ্ছে তোমার লঘু মাধ্যম এ, আর এটা হচ্ছে ঘন মাধ্যম, এটা নাম দিলাম আমি বি। এবার তুমি ভালো করে বলছে যে দুটি মাধ্যমে একটি থেকে অন্যটিতে আলোক রশ্মি প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, এই যে আপতন কোণ আই, আপতন কোণের সাইন, এখানে এই যে সাইন মানে ওই যে সিগনেচার করি আমরা সাইন, ওই সাইন নয়, এখানে সাইন মানে হয়েছে ত্রিকোণমিতির সাইন থিটা, ওই যে সাইন থিটা কস থিটা ট্যান থিটা হয় ওইটা। আশা করছি তোমরা এখনো পড়োনি, যে ত্রিকোণমিতি এখনো মনে হয় তোমাদের অঙ্কে হয়নি, কিন্তু যখন হবে তখন তোমরা এগুলো পুরো ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে। এখন তো হয়নি, যখন ত্রিকোণমিতি তোমাদের শুরু হয়ে যাবে টিউশনে, তখন আমি বলবো আমাদের যে এই যে ভিডিওটা, মানে আলোর যে ভিডিওগুলো আমার কাছ থেকে পড়ো কিংবা অন্য কোনো চ্যানেল থেকে পড়ো, একবার জাস্ট 2x স্পিডে বা 1.5x স্পিডে দেখে নেবে, রিভাইজ করে নেবে, তাহলে কি এটা ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের মানে কি ত্রিকোণমিতির মানগুলো যারা জানো না, তাদের জন্য পার্ট 4টা আছে, পার্ট 4 ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে তারপর এখানে আসতে পারো বা পরেও দেখতে পারো, খুব একটা প্রবলেম হবে না। দাঁড়াও, তো দেখো আপতন কোণের সাইন মানে এই যে সাইন আই, আপতন কোণের সাইন, আর কি বলছে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে, প্রতিসরণ কোণ এই যে সাইন আর, এটা হচ্ছে প্রতিসরণ কোণের সাইনের, এদের দুজনের অনুপাতকে মাধ্যম দুটির একটির সাপেক্ষে অন্যটির প্রতিসরাঙ্ক বলা হয়। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটা এটাই লেখা ছিল, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রতেও এটাই বলা ছিল, খালি কি বলা ছিল না, তুমি এটা বোঝো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর এই যে নর্মাল প্রতিসরাঙ্ক, এই দুটোর মধ্যে মেন ডিফারেন্সটা কি? ডিফারেন্স অ্যাকচুয়ালি কিছুই না, ডিফারেন্স কি, খালি এইটাই যে মাধ্যম দুটির একটির সাপেক্ষে অন্যটির প্রতিসরাঙ্ক, একটার সাপেক্ষে অন্যটির প্রতিসরাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। এটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে হচ্ছে একটাই তফাৎ, যে কোথার থেকে কোথায় ঢুকছে। লঘু মাধ্যম থেকে, দেখো এই আলোক রশ্মিটা কি হচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢুকছে, এ মাধ্যম থেকে তোমার বি মাধ্যমে ঢুকছে, তো তো তুমি মিউর আগে কি করবে, মিউর আগে এমনি লিখে দেবে, এখানটা একটা এ করে দিলে, এখানে একটা বি করে দিলে, এটাই হচ্ছে তোমার যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক তার ফর্মুলাটা, বুঝতে পেরেছো? সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু এ মিউ বি, বা এটাও লিখতে পারো যে এ মিউ বি ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, এমনিও লিখতে পারো, এই যে এমনিও লিখতে পারো, দাঁড়াও এমনিও লিখতে পারো এ মিউ বি, ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এ থেকে বিতে, এ মাধ্যম থেকে তোমার বি মাধ্যমে আলোক রশ্মিটা ঢুকছে, এটা যদি উল্টো হতো, এটা যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমে ঢুকতো, তাহলে কি হতো, এখানটা আমরা বি লিখতাম, এই যে এ জায়গাতে আমরা বি লিখতাম, আর বি এর জায়গাতে আমরা এ লিখতাম, এটা হচ্ছে তফাৎ। আচ্ছা, ওখানে তার এ বি দেওয়া থাকবে না, ওখানে তোমাকে এমনি বলবে যে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে গেল, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে গেল, জল থেকে বায়ু মাধ্যমে গেল, তো তখন তুমি কি করে লিখবে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। ধরো তোমাকে বললো, তোমাকে কথার কথা তোমাকে বলা হলো যে বায়ু মাধ্যম থেকে জল মাধ্যম, এবার একটা ইংলিশ টার্ম একটু মনে রাখতে হয়, বায়ুর ইংলিশ কি, বায়ুর ইংরেজিতে বায়ুকে কি বলা হয়, এয়ার বলা হয়, এয়ার বলা হয়, এয়ার বলা হয়, আর জলের ইংলিশ কি, ওয়াটার বলা হয়। তো এদের যে ফার্স্ট লেটারটা তোমাকে লিখতে হবে, কি হবে, বায়ু থেকে জলে যাচ্ছে, জল থেকে বায়ুতে নয় কিন্তু, বায়ু থেকে জলের মাধ্যমে যাচ্ছে, বায়ু মাধ্যম থেকে জল মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে, ঠিক আছে? তখন তোমার কি করতে হয়, যে মিউটা লিখলে আগে কোনটা আছে, আগে বায়ু, এয়ার লিখলে, তারপর কি হবে, তা বায়ু থেকে জল মাধ্যমে যাচ্ছে, ওয়াটার, এইভাবে লিখলে। এবার এখানে যদি তোমার কাঁচ মাধ্যম থাকে, কাঁচের ইংলিশ কি, গ্লাস, তো এখানটায় এই ওয়াটারের জায়গায় তখন আবার জি লিখে দেবে, এখানে যদি অন্য কিছু থাকে তো ওটাও লিখে দেবে। তো আশা করছি এটা তুমি বুঝতে পারলে যে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কি জিনিস। এবার এখানে একটা কনফিউশন থাকে, কি কনফিউশন, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক আছে না, এটা না দুটো ডেফিনেশন আছে, মানে দুটো ফর্মুলা আছে, একটা তুমি দেখো, একটা তুমি স্নেলের সূত্রের মতো করে বার করতে পারবে, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউর জায়গায় সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, ওটা তো স্নেলের সূত্র,
কিন্তু এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক ওটাই, মানে সেম সূত্র, খালি ডিফারেন্সটা কি যে এখানে যে এ মিউ বি, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে। এবার এই আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কার বেরোচ্ছে এটা তুমি বুঝতে পেরেছো? আপেক্ষিক প্রতিসরাঙ্কটা, এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা এখানে এই দুটো মাধ্যমের মধ্যে আপেক্ষিক প্রতিসরাঙ্কটা কার বেরোচ্ছে তুমি ভালো করে ডেফিনেশনটা করো। একটির সাপেক্ষে অন্যটির প্রতিসরাঙ্ক, মানে একটিটাই দেখো, প্রথমেরটা কি ছিল, প্রথমেরটা আমরা এ মাধ্যম ধরেছি, এ মাধ্যমের সাপেক্ষে অন্যটা কি বি মাধ্যম, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বেরোচ্ছে। এটাই হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। একটি সাপেক্ষে, অনেকেই সাপেক্ষেটা বুঝতে পারবে না, সাপেক্ষে মানে কি, কিচ্ছু না, লজিকটা খালি বোঝো যে একটির থেকে সাপেক্ষে জায়গায় সাপেক্ষেটাকে তুমি থেকে মনে করো, একটা মাধ্যমের থেকে আরেকটা মাধ্যমের প্রতিসরাঙ্ক। এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটাকেই বলা হয়। এখানে আমরা কার প্রতিসরাঙ্কটা পাচ্ছি, এখানে আমরা এ বি মাধ্যমের প্রতিসরাঙ্ক পাচ্ছি, এ মাধ্যমের নয়। কেন? একটির সাপেক্ষে অন্যটির প্রতিসরাঙ্ক, ওটাকেই বলা হয় আপেক্ষিক প্রতিসরাঙ্ক। এটাই হচ্ছে তোমার প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্কের মধ্যে ডিফারেন্সটা। যদি তোমাকে বলা হয় যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক নির্ণয় করো, তোমার সাধারণত বলে দেবে না, তোমার সাধারণত এমনি দেওয়া থাকবে যে দুটো মাধ্যম দেওয়া থাকবে, এদের মধ্যে প্রতিসরাঙ্ক বার করো, এটাই তোমাদের দেওয়া থাকে, মেন সিলেবাসে তোমাদের এটাই আছে। কিন্তু এমনি অঙ্ক কিন্তু আজকাল আসছে, দেখলে তো তোমরা মাধ্যমিক কোশ্চেন এখন দেখছো কিরকম কিরকম কোশ্চেন করছে, তাই রিস্ক না নিয়ে হালকা একটু ঝালাই করে নেওয়াটা ভালো। এবার দেখো, এবার এই ডেফিনেশনটারই আরেকটা, মানে এর আরেকটা ফর্ম। এটা কি ছিল, এই যে ফর্মুলাটা যেটা আমরা এখনই করলাম, এই যে ফর্মুলাটা, এটা ছিল ফার্স্ট 1 নাম্বার ফর্মুলা। এবার আরেকটা ফর্মুলা আমরা করব, এটা কি, এটা ভালো করে বোঝো। বলছে, ভালো করে বোঝো, এটা বলছে কোনো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য প্রথম মাধ্যমের আলোর বেগ, প্রথম মাধ্যমে এখানে কি দিয়েছে, আলোর বেগ। ওখানে কি ছিল, ওখানে ছিল একটির থেকে অন্যটিতে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন, এই যে সাইন আই ছিল ওখানে। এখানে কি হচ্ছে, এখানে বলছে প্রথম মাধ্যমের আলোর বেগ, আলোর গতিবেগটা চাইছে এখানে। আর তোমার দ্বিতীয় মাধ্যমের আলোর বেগের অনুপাতকে ওই দুটি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলা হয়। এটা মানে কি, এবার সেই আমরা অমনি ধরলাম যে, আমরা মনে করলাম যে তোমার এ থেকে বি মাধ্যমে আলোক রশ্মিটা যাচ্ছে, তাহলে এখানে মিউ এ বি ইকুয়াল টু কি হবে, প্রথম মাধ্যমের আলোর বেগ, মানে এ মাধ্যমের আলোর বেগ, এ মাধ্যমের আলোর বেগ, এ মাধ্যমের আলোর বেগ বাই বি মাধ্যমের আলোর বেগ। আমরা বেগ চাইছি, বেগকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, ভি দিয়ে আমরা বেগকে চিহ্নিত করি। ভি কোন মাধ্যমের, এ মাধ্যমের, ভি এ বাই, এটা বি মাধ্যম, ভি বি, এটা এই একটা ফর্মুলা, এই দুটো ফর্মুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো ফর্মুলা দিয়ে অনেক অঙ্ক আসবে, ঠিক আছে, অনেক অঙ্ক আসবে। খালি তোমাকে যে কোশ্চেনটা যখন তুমি পড়বে, তোমায় খালি একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে কোশ্চেনটা পড়ার সময় তুমি ভালো করে লক্ষ্য করবে যে আলোর বেগ দিয়েছে নাকি আপতন কোণের মান দিয়েছে, আলোর বেগ দিয়েছে নাকি আপতন কোণের মান দিয়েছে। যেমন দেখো, আমি এখন একটা কোশ্চেন দেখাচ্ছি তোমাদের, দেখো স্ক্রিনে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই কোশ্চেনটাতে আপতন কোণের মান দেওয়া আছে, আপতন কোণ দেখো এত ডিগ্রি দেওয়া আছে, প্রতিসরণ কোণ দেওয়া আছে, তোমাকে প্রতিসরাঙ্কটাকে বার করতে বলেছে। প্রতিসরাঙ্কটা কি, মিউটা হয়েছে তোমার প্রতিসরাঙ্ক, এটাই তোমাকে বার করতে দিয়েছে। এবার অনেক জায়গায় এরকম থাকবে যে ওখানে কি করবে, আলোর বেগ দেওয়া থাকবে, আরেকটা মাধ্যমেরও মানে প্রথম মাধ্যমের আলোর বেগ দেওয়া থাকবে, আরেকটা মাধ্যমেরও আলোর বেগ দেওয়া থাকবে, তারপর দিয়ে বলবে যে প্রতিসরাঙ্ক বার করতে। না হলে আরেকটা জিনিস করবে, প্রতিসরাঙ্ক দিয়ে দেবে, প্রথম মাধ্যমে আলোর বেগ দিয়ে দিল, না হলে দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ দিল, যে কোনো একটা মাধ্যমের আলোর বেগ দিয়ে দেওয়া থাকবে, আর বলবে আরেকটা বার করো, এরকম দেয়। এবার দেখো, এ মাধ্যম তো
এ মাধ্যম মানে তো তোমার যে ফার্স্ট মাধ্যম লঘু মাধ্যম ওটারই আলোর বেগ হচ্ছে। এবারে দেখো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, তোমাদেরকে কোশ্চেনের মধ্যে অনেক সময় এরকম দেওয়া থাকে যে শূন্য মাধ্যমের আলোর বেগ, শূন্য মাধ্যম দেওয়া থাকে। এবার যদি শূন্য মাধ্যম বলে, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা হালকা মাধ্যমের ক্ষেত্রে আলোর বেগ কত হয় এটা জেনে রাখো। এটা স্টার দিয়ে লিখে রাখো, যে স্টার দিয়ে এটা লিখে রাখো যে শূন্য বা বায়ু মাধ্যমে, শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আলোর বেগ শূন্য মাধ্যমে। তো দেখো অঙ্ক আমরা আজকের ভিডিওতে করব না, আমরা অঙ্ক অন্য ভিডিওতে করব, ঠিক আছে? আপেক্ষিক প্রতিসরাঙ্ক হয়ে গেল। এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো পরম প্রতিসরাঙ্ক। এবার আমরা চলে এলাম পরম প্রতিসরাঙ্ক। এবার দেখো পরম প্রতিসরাঙ্কের ডেফিনেশনটা একদম, যে তোমরা প্রতিসরাঙ্ক তোমরা আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রতে পড়েছো, একদম সেম টু সেম পুরোপুরি। তোমরা যে প্রতিসরাঙ্ক জানতে না, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, একদম সেম টু সেম। দেখো বলছে শূন্য স্থান থেকে অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে, শূন্য স্থান থেকে অন্য কোনো মাধ্যমের আলোক রশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলা হয়। মানে এক্ষেত্রে তোমাকে মাধ্যম মেনশন করতে লাগবে না, বুঝতে পারছো? বুঝতে পারলে? এক্ষেত্রে তোমাকে মাধ্যম মেনশন করতে, এই যে মাধ্যমগুলো যে তুমি মেনশন করছিলে এগুলো লাগবে না, ঠিক আছে? তো এটা নিয়ে আর কোনো প্রবলেম নেই, এটা তো ক্লিয়ার তোমরা হয়ে গেল, কারণ তোমরা এটা জানো, স্নেলের সূত্রতে পড়েছো, এটা একদম স্নেলের সূত্রের মতোই। খালি একটা তফাৎ আছে, একটাই তফাৎ আছে, সেটা কি? সেটা হলো যে শূন্য স্থান এখানে আছে, এখানে শূন্য স্থান মানে যে প্রথম যে মাধ্যমটা সেটা শূন্য স্থান থাকবে, শূন্য স্থান আছে এখানে, তাই বলছে যে শূন্য স্থান থেকে অন্য কোনো মাধ্যমে আলোক রশ্মি, তাই এখানে মাধ্যমের কোনো ব্যাপার নেই, এয়ার মাধ্যম বলে দিয়েছে, বায়ু মাধ্যম, তাই এখানে অতটা প্রবলেম কিছু হবে না, এখানে খুব একটা প্রবলেম হবে না। খালি একটাই মনে রাখবে যে এখানে শূন্য স্থান হবে, শূন্য স্থান থেকে বায়ু মাধ্যম থেকে। এবার দেখো আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা পরম প্রতিসরাঙ্ক আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটু আগে পড়লাম, এদের যে ডেফিনেশন এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, কিন্তু এখানে একটা কিন্তু আছে। কি? পরীক্ষাতে কিন্তু এমনি বলা থাকে না যে আলোর মানে আপেক্ষিক প্রতিসরাঙ্কের এই ডেফিনেশনটা লেখো, পরম প্রতিসরাঙ্কের এই ডেফিনেশনটা লেখো, মানে এটা লিখলে হবে না, এরকম না। তোমাকে খালি বলবে যে পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও, তুমি চাইলে এটাও লিখতে পারো, তুমি চাইলে এটাও লিখতে পারো, খালি সঠিক যেন লেখাটা থাকে। তুমি এটাও লিখতে পারো, আবার তুমি এটাও লিখতে পারো, যে কোনো একটা ডেফিনেশন তুমি লিখতে পারো, খালি মিনিংটা যেন ঠিকঠাক থাকে, ব্যাস, আর কিচ্ছু না। তো দেখো প্রথম ডেফিনেশনটা আমরা বুঝে গেলাম, কারণ এটা আমরা স্নেলের সূত্রতে অলরেডি পড়েছি। খালি একটাই জিনিস কি, এখানে শূন্য মাধ্যমের জায়গায় অন্য কোনো মাধ্যম হবে না, অন্য কোনো মাধ্যম লিখলে ভুল, এখানটা শূন্য স্থান বলছে, মানে বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম উপরে সবসময় থাকে, যে বায়ু মাধ্যম থেকে অন্য একটি মাধ্যম। এবার এখানে যে জিনিসটা একদম সেম, একদম সেম, এখানেও বায়ু মাধ্যমই আছে, একটা তফাৎ আছে। কি? ওখানে আমরা কি করেছিলাম, যে আপতন কোণের সাইন আর প্রতিফলন কোণের সাইনের অনুপাত ধ্রুবক করেছিলাম, মানে ওই দুটোর অনুপাত করেছিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা করব শূন্য মাধ্যমের আলোর বেগ আর যে আরেকটা মাধ্যম আছে আরেকটা মাধ্যমের আলোর বেগ, এই দুটো বেগের অনুপাতটা হচ্ছে তোমার পরম প্রতিসরাঙ্ক। এখানে লিখবে, দেখো কি বলছে, দেখো বলছে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য শূন্য মাধ্যমের আলোর, এ বাবা দাঁড়াও, এখানটা একটু ভুল হয়েছে, ঠিক আছে, লেখাটা ভুল হয়েছে, শূন্য মাধ্যমের বেগ না, মাধ্যমের আবার কি বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ হবে, গতিবেগ তো আলোর থাকবে, মাধ্যমের কি গতিবেগ থাকবে, শূন্য মাধ্যমের আলোর বেগ আর অন্য একটি মাধ্যমের এখানটাও হবে, ঠিক আছে, আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ আর অন্য একটি মাধ্যমের আলোর বেগের অনুপাতকে, অন্য একটি মাধ্যমের আলোর বেগের অনুপাতকে ওই বর্ণের রশ্মির জন্য ওই নির্দিষ্ট মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বলা হয়। তো এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে তোমার যে মিউ ইকুয়াল টু
এবার মনে করলাম এই যে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগটাকে এখানে কি দ্বারা চিহ্নিত করতে হবে, সি দ্বারা, এটা কিন্তু মনে রাখবে। ওখানে আমরা কি করেছিলাম, এ মাধ্যমে আলোর বেগ ছিল, বি মাধ্যমে আলোর বেগ ছিল, ভি নিচে সাফিক্সে এ, আবার তার নিচে আবার ভি নিচে সাফিক্সে বি করে দিয়েছিলাম। এখানে ওটা করলে হবে না, এখানে আলাদাভাবে চিহ্নিত করা আছে যে শূন্য মাধ্যমের আলোর বেগ সি হবে, আর যে অন্য একটা মাধ্যম ওটা আলোর বেগ তুমি নর্মাল ভি লিখবে, ভি এ ভি বি ওইসব কিছু লেখা দরকার নেই, নর্মাল ভি লিখবে, এইভাবেই বেরিয়ে যাবে। তো কি এখানে মিউ ইকুয়াল টু সি বাই নিচে ভি, ব্যাস এটাই হচ্ছে তোমার ফর্মুলা, এটাই হচ্ছে ফর্মুলা। এটা হলো 1 নাম্বার ফর্মুলা, এটা 1 নাম্বার ফর্মুলা, আর এটা 2 নাম্বার ফর্মুলা, দুটোই ইম্পর্টেন্ট। খালি একটাই মনে রাখবে, এই যে শূন্য বা বায়ু মাধ্যমে আলোর বেগ যেটা এইটা আছে, এই যে এই বেগটা আছে, বেগটা এটা কোথায় বসাবে, শূন্য মাধ্যমে আলোর বেগ কোথায় লেখা আছে, সি, সিটাই তো শূন্য মাধ্যমে আলোর বেগ, তো এই সি এর জায়গায় তোমার বসাতে হবে, অন্য কোথাও বসালে চলবে না। এই যে সি দেখছো, সি এর জায়গায় তোমাকে এই ভ্যালুটা বসাতে হবে, সি এর জায়গাতে বসাতে হবে, অন্য কোথাও নয়। ভি এতে মানে ভি জায়গায় বসিয়ে দেবে না, তোমাকে এমনি দেওয়া থাকবে যে মিউর মান দিয়ে দিল, এই এই ভ্যালুটা তো তুমি জানোই, আর তোমাকে বলবে যে এই মাধ্যমের আলোর বেগ কত, অন্য মাধ্যমের আলোর বেগ কত, এমনি দিয়ে দেবে বার করতে, কিংবা অন্য মাধ্যমে আলোর বেগ বলে দেবে, শূন্য মাধ্যমের আলোর বেগ তো তুমি জানোই, বলবে প্রতিসরাঙ্ক বার করো। আবার আর এটা তো তুমি জানো, এটা আমি তোমাকে পার্ট 4-এই তোমাকে দেখিয়েছি কিরকম অঙ্ক আসে, এটাই হচ্ছে জেনারেল ব্যাপার। এবার আরেকটা জিনিস এবার আমরা করব, আমরা পরম প্রতিসরাঙ্ক পড়লাম, আপেক্ষিক প্রতিসরাঙ্ক একটু আগেই পড়লাম, এদের দুজনের মধ্যেও একটা সম্পর্ক আছে, এদের দুজনের মধ্যেও একটা সম্পর্ক আছে, এবার ওই সম্পর্কটা এবার আমরা করব। আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্কটা বার করব, ঠিক আছে। তো দেখো, এর জন্য দুটো মাধ্যম ধরতে হবে আমাকে, তো আমি ধরছি যে এ ও বি মাধ্যমে, এ ও বি মাধ্যম, এ মাধ্যম আর হচ্ছে বি মাধ্যম, বি মাধ্যমের মধ্যে পরম প্রতিসরাঙ্কটা আগে ধরছি। তো পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্কটা হচ্ছে তোমার এটা কি, এটা হচ্ছে এ মাধ্যম, তাহলে মিউ এ মাধ্যম, আর এটা হচ্ছে মিউ বি মাধ্যম, ঠিক আছে, মিউ এ মাধ্যম আর এটার জন্য মিউ বি মাধ্যম, এটা কি ধরলাম আমি, পরম প্রতিসরাঙ্ক। এবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা একটু আগেই পড়লাম, আর এটা আর চারটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে এই যে প্রমাণটা আমরা করব না, এই যে আমরা যে প্রমাণটা করব, এই প্রমাণটা কিন্তু আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে সেকেন্ড যে ডেফিনেশনটা ছিল ওই ফর্মুলা দিয়ে করতে হবে। মানে আমরা এখানে স্নেলের সূত্র ব্যবহার করতে পারবো না, স্নেলের সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারবো না। কেন পারবো না সেটা তুমি ছেড়ে দাও, যেটা বলছি সেটা খালি তুমি করো, ঠিক আছে। তো এবার দেখো, পরম প্রতিসরাঙ্ক আমরা লিখলাম, এবার আমরা কোন ডেফিনেশনটা নিয়ে কাজ করব, পরম প্রতিসরাঙ্কের যে সেকেন্ড ডেফিনেশন ওইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। তো দেখো ওটা নিয়ে কি কাজ করলে কি হবে, দেখো আমাদেরকে আপেক্ষিক প্রতিসরাঙ্কটাকে বার করতে হবে, তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক বার করতে হবে। আমি চাইলে পরম প্রতিসরাঙ্ক দিয়ে শুরু করতেই পারি। তো দেখো এবার কি করতে হবে, এটা এটা হচ্ছে এ মাধ্যম, ঠিক আছে, এ মাধ্যম। এবার আমাকে মনে করো তুমি যে পরম প্রতিসরাঙ্কের একটু আগে আমি সেকেন্ড ডেফিনেশনটা পড়ালাম, ঠিক আছে, ওটা কি ছিল, ওটা তোমার ছিল মিউ, ইকুয়াল টু সি বাই ভি ছিল। এবার আমি কি কাজ করব, আমি কাজ করব এ মাধ্যম নিয়ে, এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নিয়ে কাজ করব। তো এটা এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক যে মিউ এ, এই যে মিউ নিচে এ করব, আর সি বাই ভি এর নিচেও এ করব। কেন করব, কারণ আমরা বি মাধ্যমের ক্ষেত্রেও একই কাজ করব, বি মাধ্যমেরও পরম প্রতিসরাঙ্ক আমরা বার করব, সেই জন্য কি হবে, এই যে মিউ বি, এই যে মিউ বিটা আমরা বার করব না, মিউ বিটা বার করতে গেলে তোমাকে সি বাই ভি বি করতে হবে। আরে বাবা তুমি একটা লজিক বোঝো, এটাকে আমি সি বাই ভি রাখলাম, ওটাকেও আমি যদি সি বাই ভি করে দিই তাহলে দুটোই কেটে যাবে, দুটোই কেটে গিয়ে তো ওয়ান হয়ে যাবে, সেটা করলে তো হবে না, আমাকে তো দুটোকে আলাদা করে রাখতে হবে, তবে তো ফর্মুলাটা ক্রিয়েট হবে। ওর জন্যই আমি কি করলাম, মিউ এ ইকুয়াল টু সি বাই ভি এ লিখলাম এখানটা,
এবার আমরা এটা বার করব যে বি মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরাঙ্ক, তো মিউ বি ইকুয়াল টু সি বাই ভি বি, সি বাই ভি বি। এই যে দুটো ফর্মুলা আছে, এই দুটো ফর্মুলাকে দিয়ে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে করতে হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর আমি যেটা বললাম একটু আগেও, আমি যেটা বললাম যে আপেক্ষিক প্রতিসরাঙ্কের কোন ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা, সেকেন্ডটা, নিচেরটা, ঠিক আছে। তো নিচেরটা কি ছিল, এবার দেখো মিউ, এ মাধ্যম আগে বি মাধ্যম পরে আছে, তো এ মাধ্যম আগে লিখলাম, বি মাধ্যম পরে লিখলাম। বেগের ফর্মুলাটা ছিল, বেগের ফর্মুলা, তো কোনটা আগে আছে, এটা আগে আছে, তাহলে আমরা উপরে লিখবো ভি এ লিখবো, নিচে বাই দিয়ে বি নিচে মানে বি এর পরে আছে, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে আলোক রশ্মিটা, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাহলে বিটা নিচেই হবে, তাহলে এখানে ভি বি লিখলাম। এবার তুমি ভালো করে দেখো যে ভি এ সমান কত হচ্ছে আর ভিবি সমান কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করো। ঠিক আছে, আমি এদিকটা করছি, এদিকটা জায়গা নেই, তাই আমি এখানটা করছি, আমি এখান থেকে করছি, ভিবিটা বার করছি, ভিবি ভালো করে বলছি, সিটা এখানে মিউ বির নিচে কিছু নেই মানে এক আছে, এই সি এর সঙ্গে একের গুণ হলে কত হবে, সি হবে, আর এখানে একটা এক রয়ে যাবে, এখানটা কিন্তু একটা এক থেকে যাবে, তাহলে কি হচ্ছে মিউ এ বাই সি ইকুয়াল টু 1/ভিবি। আমাকে তো এখানে ভিবি বার করতে হবে, 1/ভিবি তো না, তাহলে এটাকে আমরা উল্টে দেবো, এটাকে উল্টালে এদিকটা উল্টে যাবে, তাহলে কি হচ্ছে এখান থেকে ভিবি সমান কি হয়ে যাচ্ছে, ভিবি সমান হয়ে যাচ্ছে সি বাই মিউ এ, সি বাই মিউ এ। তাহলে এখানটাও একই হবে, সরি ভুল করলাম, তাহলে সি বাই কি হচ্ছে মিউ বি, তো এখানটাও একই হবে, সি বাই মিউ এ হবে, তো ভি এর জায়গায় বসাও সি বাই মিউ এ, আর এখানে নিচে বসাও সি বাই মিউ বি। এবার কিছু এটা ক্যালকুলেশন করতে হবে, কিছু এটা সহজ ব্যাপার, সি বাই মিউ এ, এবার এটাকে আমি গুণ করছি, গুণ করলে এই যে জিনিসটা এটা আবার উল্টে যাবে, তাহলে কি হলো ইন্টু মিউ বি বাই সি হয়ে গেল। এবার এই সি সি কেটে গেল, এবার দেখো সি সি কেটে গেলেও আমাদের তেমন কিছু হবে না, কেন হবে না, কারণ দেখো তুমি মনে করো যে সিটা কি, সিটা হচ্ছে শূন্য মাধ্যমের আলোর বেগ, শূন্য মাধ্যমের আলোর বেগ এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে একটা একটা মানে কি বলবো, এটা হচ্ছে একটা তফাৎ বলতে পারো তুমি। যে কোনো এখানে যদি ধরো কি মিউ এ মিউ বি মিউ সি মিউ ডি এইভাবে থাকতো, তাও আমরা একই করতাম, এর ক্ষেত্রে যা, এর ক্ষেত্রেও তাই, আলোর বেগটা বলছি, শূন্য মাধ্যমে আলোর বেগ সি এর মানটা, এর ক্ষেত্রেও যা, এর ক্ষেত্রেও তাই, তাই কেটে গেলে কোনো ক্ষতি নেই, এমনিতেও কেটে যাবে, যদি আমরা এটাকে রেখে দিই তাও কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা এটাকে পেলাম মিউ বি বাই মিউ এ। তাহলে আমরা কি পাচ্ছি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্কের মধ্যে কি পাচ্ছি, এ মিউ বি ইকুয়াল টু মিউ বি বাই মিউ এ, এটা হচ্ছে তোমার ফর্মুলা। খালি কি মনে রাখবে, এখানে কি হবে দেখো, বেগের ক্ষেত্রে কি হয়েছিল, আর বেগের ক্ষেত্রে এ এ মাধ্যম আগে ছিল, এ মাধ্যম উপরে ছিল, বি মাধ্যম আগে ছিল নিচে ছিল, মানে কি এ থেকে বি তে যাচ্ছে আলোক রশ্মিটা, এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, তাই এ মাধ্যমটা উপরে আছে, বি মাধ্যমটা নিচে আছে। এখানে কি হবে, এখানে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে ঠিকই, কিন্তু আগে তোমাকে মিউ বি লিখতে হবে, আগে তোমাকে উপরে বি মাধ্যমটাকে লিখতে হবে, তারপর মিউ এ করতে হবে। এ থেকে বি তে যাচ্ছে, কিন্তু তোমাকে এটা লিখতে হবে হবে বি থেকে এ তে যাচ্ছে, ব্যাস এটা হচ্ছে তোমার তফাৎ, এ মিউ বি ইকুয়াল টু উপরে থাকবে মিউ বি, নিচে থাকবে তোমার মিউ এ। তোমাকে এমনি বলে দেবে যে এ মাধ্যমের, এই যে যেমনি আমি এখানে করলাম, যে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এত এত, মানে একটা মান দিয়ে দেবে, ঠিক আছে, বি মাধ্যমের কত পরম প্রতিসরাঙ্ক এত, তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, তাহলে তুমি এই ফর্মুলাটা বসাবে, এই ফর্মুলাটা বসিয়ে আরামসে অঙ্ক করে দেবে, এই জন্য দেওয়া থাকে। আবার এমনিও দেওয়া থাকতে পারে যে এ ও বি মাধ্যমের আলোর মানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা দিয়ে দিল তোমাকে, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক দিয়ে দিল, ঠিক আছে, মানে পরম প্রতিসরাঙ্ক, আর তোমাকে বলবে যে এ মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক নির্ণয় করো, এমনি অঙ্ক দেয়। এবার এই যে তুমি এটা শিখলে, এটা দিয়ে একটা প্রমাণ করি, অঙ্ক না, একটা প্রমাণ আছে, একটা খুবই ইম্পর্টেন্ট প্রমাণ আছে, ওই প্রমাণটা আমি এখনই করাচ্ছি, আর এটাই লাস্ট, আর এই ভিডিওটাকে বড় করব না, যে এটা সমান এটা হচ্ছে। তো যেটা আমি বললাম, আমরা যে একটু আগে যে প্রমাণটা করলাম, আমি ওই প্রমাণের সাপেক্ষেও দেখাবো, কিন্তু এটা জেনারেলি যেভাবে সলভ করতে হয় আগে আমি ওইটা দেখিয়ে নিই, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, নাহলে বুঝতে পারবে না তুমি, ডিফারেন্সটা আমি তোমাকে বলবো, দাঁড়া 1 মিনিট। এবার দেখো, আমরা এটাকে স্নেলের সূত্র মানে
আমরা যে আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে ফার্স্ট ডেফিনেশনটা পড়েছিলাম ওই ডেফিনেশন দিয়ে এটা হয়ে যাবে, ওই সূত্রটা দিয়ে এটা হয়ে যাবে। কি করে দেখো, এটা দেখো 1μ2 ইকুয়াল টু কি হচ্ছে, এটা তুমি ভালো করে লেখো, প্রথমে ভালো করে বোঝো। 1μ2 তাহলে সাইন আই বাই সাইন আর, এটা আমরা ধরতেই পারি, এটা আমরা সূত্র থেকে ধরতে পারি। মিউ এখানে 2μ1 বলছে, এবার এটাকে আমি কি ধরবো, এটাকে আমি ধরছি সাইন আর বাই সাইন আই। এটা কেন ধরলাম, আমাকে প্রমাণ করতে বলেছে 1μ2 ইকুয়াল টু 2μ1, 1/2μ1। তাহলে তুমি একটা জিনিস ভালো করে বোঝো, এটার উল্টো হবে, বুঝতে পারছো, এটার উল্টো, এটাই তো হচ্ছে, দেখো না, 1 2 তুমি বাদ দাও, এটাকে তুমি মিউ এ ধরো, এটাকে এ মাধ্যম ধরো, এটাকে বি মাধ্যম ধরো, এ থেকে বি তে যাচ্ছে। আবার এখানে কি হচ্ছে, এখানে বি থেকে এতে যাচ্ছে, তাই এটা উল্টোই তো হবে, এ থেকে বি তে গিয়ে যদি সাইন আই বাই সাইন আর আমরা পাই, তাহলে বি থেকে এতে এসে তো সাইন আর বাই সাইন আই পাবো। এটাই তো উল্টো, এটা তো উল্টো হচ্ছে, রিভার্স প্রসেস হচ্ছে, তাহলে সাইন আর বাই সাইন আই পাবো আমরা, এটাই তো লজিক। তাহলে এবার এবার আমরা কি করবো, এবার আমরা এই দুটোকে গুণ করে দেবো, কিছু না, খালি গুণ করে দাও, গুণ করে দাও এটাকে, যে দাঁড়া 1 মিনিট, এটাকে এইভাবে গুণ করো, এটাকে নাম্বার দাও, 1 নাম্বার 2 নাম্বার দাও, আর এখানে লেখো 1 × 2, ঠিক আছে, 2, তারপর এখানে ইমপ্লাই দাও। এবার এই দুটোকে গুণ করো, 1μ2 ইকুয়াল টু 2μ1। এখানটা তাহলে কি হচ্ছে, এখানটা আমরা বসাতে হবে যে ভ্যালুটা সাইন আই বাই সাইন আর ইন্টু সাইন আর বাই সাইন আই। এবার এখান থেকে সাইন আই কেটে যাচ্ছে, সাইন আর কেটে গেলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 পেয়ে যাবো। এবার এই যে 2μ1, দেখো এখানে 2μ1টাই কিন্তু 1 এর নিচে আছে, তাহলে এই 2μ1টা এই 1 এর নিচে নিয়ে চলে যাও, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1μ2 ইকুয়াল টু 1/2μ1। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটার মানটা যত হবে, আমাদেরকে যদি ওর অপোজিটটা বার করতে হবে, আমরা খালি জাস্ট 1 দিয়ে ভাগ করে দেবো। বুঝতে পারলে কি বুঝতে পারলে না? মনে করো যে এমনি বলছে যে এ মাধ্যম থেকে, যে এমনি তোমাকে বললো যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এত হলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক কত, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি কিছুই না, এমনি লিখবে এ মিউ বি ইকুয়াল টু 1/b/μ a, ব্যাস, এটা তোমাকে বার করতে হবে। তো বি মিউ এটা কি করে বার করবে তুমি, সরি আমি এটা উল্টো বললাম, কেন উল্টো বললাম দেখো, তুমি ভালো করে বোঝো। তোমাকে এমনি বলে দেবে যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি এত হয়, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত হবে। তোমার কিছু না, তোমার খালি এটা এখানে করতে হবে, এটা এখানে করতে হবে। তুমি এমনি লিখবে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1/a মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার এই ভ্যালুটা তোমাকে দিয়ে দেওয়া আছে, এটা তুমি এখানে বসাবে, ব্যাস তোমার ভ্যালু অ্যান্সার বেরিয়ে যাবে। কিচ্ছু না, খালি যেটা দেওয়া থাকবে 1 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। আর এটা যেন ঠিক করে লেখা চাই, এটাকে আবার এ মিউ বি লিখে দাও না, যেটা লিখছো এটা উল্টো লিখতে হবে, এটার উল্টো হবে। তো আশা করছি বুঝতে পারলে। এবার এই প্রমাণটাকেই আরেকটা রকম ভাবে করা যায়, কিভাবে বলো তো। দেখো এটা আমি এইভাবে করলাম, ঠিক আছে, আপেক্ষিক প্রতিসরাঙ্কের যে ফার্স্ট ডেফিনেশনটা ছিল ওই ফর্মুলা দিয়ে এটা করেছি। এবার এটাকেই আমি পরম প্রতিসরাঙ্কের মতো করে করতে পারি। পরম প্রতিসরাঙ্ক আমরা কি পড়েছিলাম, পরম প্রতিসরাঙ্কতে কি ছিল নাকি, আগে এটা মনে করো, ওখানে কি ছিল, ওখানে ছিল তোমার এ মিউ বি, ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি লিখছিলাম, মিউ বি বাই মিউ এ, ঠিক আছে, এটাই ছিল। এখানে কি আছে, 1μ2 আছে, তো এটাকে কি করব, দেখো এমনি করে লিখবো, এটাকে মিউ 2টা আগে হবে, যেখানে মিউ বিটা আগে আছে, তারপর নিচে মিউ আছে, তাহলে এখানে 2টা আগে হবে, μ2/μ1 ইকুয়াল টু, এটাই আমি করছি, ঠিক আছে, এটাই আমি এখানে করছি, ইকুয়াল টু 1/2μ1 আছে, তাহলে এখানে 1টা আগে হবে, 1টা তাহলে আগে হবে μ1, তারপর গিয়ে 2টা হবে μ2। এবার দেখো তুমি এটাকে যদি মানে এটাকে যদি আমরা উল্টে দিই, তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে μ2/μ1 ইকুয়াল টু μ2/μ1। দেখো এটাও সমান,
এই সাইডটাও সমান, তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল, যেটাই হবে তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল। হয়ে গেল কি হলো না? হলো কি হলো না? দেখো এভাবেও হয়, কিন্তু জেনারেলি এইভাবে করবে, কারণ কি এটাই অ্যাকচুয়াল প্রসেস। এখানে এটা যে প্রসেসটা ভুল করলাম সেটা আমি বলছি না, এটা হয় কিন্তু এটা অনেকে জানে না, কারণ ওই যে বইতে দেওয়া থাকে না, বইতে কোথাও নেই। তুমি দেখবে তুমি যে কোনো তুমি রেফারেন্স খুলে নাও, তুমি এটা কোথাও পাবে না এইভাবে, এই ফর্মে তুমি কোথাও পাবে না। কিন্তু এইভাবেও করা যায়, এইভাবেও প্রমাণটাকে করা যায়। তুমিও তো একটু আগে শিখলে, তুমি তো এটা শিখলে, তো একটু আগে আমি দেখালাম না পরম প্রতিসরণকে, তো তুমি তো নিজেই বুঝতে পারছো যে এভাবে হবে কি হবে না। এটাই হচ্ছে ডিফারেন্স। দেখো বইতে একটাই টাইপের দেওয়া থাকে, বইতে তো তোমাদের বইতে তো আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক ওটাও নেই, কিন্তু ওই রকম কোশ্চেন আসে পরীক্ষাতে, মাধ্যমিকে আসে, এইরকম ধরনের কোশ্চেন আসবে মাধ্যমিকে, আসে এক এক বছর আসে, আবার এক এক বছর আসে না। তো তার কোনো যে গ্যারান্টি নেই যে আসবেই না, তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তো আশা করছি আজকের ভিডিওটা তুমি ভালো করে ক্লিয়ারলি বুঝতে পেরেছো যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক এগুলো কি। এর পরের ভিডিওতে আমি পড়াবো কৌণিক চ্যুতি, ঠিক আছে? আলোর মানে তোমার যে আলোর প্রতিসরাঙ্ক যে আমরা বার করছি, ঠিক আছে, এটার কৌণিক চ্যুতিটাও আমরা বার করা শিখবো, আলোর কৌণিক চ্যুতি। তো ওই ভিডিও যখন আমি আপলোড করব তোমরা এখানটা ক্লিক করলে পেয়ে যাবে। আর এখন আর কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? এখন দেখতেই তো পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে পড়াতে পড়াতে। এখন কটা বাজে? এখন তোমার 3টে বাজছে, 3টে বাজছে। দাদা 1 মিনিট আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওই দেখো আমার ঘড়িতে দেখো এখন 3টে বাজছে, 3টের সময়, ঠিক আছে, 3টের সময় এখন আমি এখানে ক্লাস নিচ্ছি। আবার ফ্যান বন্ধ, ফ্যান বন্ধ। তো তাই বলছি যে আজকের ভিডিও থেকে যদি কিছু বুঝে থাকো, কিছু যদি বুঝতে পারো, তুমি একটা পার্টও যদি বুঝতে পারো, তার একটা লাইক অবশ্যই দিও, ঠিক আছে? লাইক দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের চ্যানেল থেকে তুমি আরও অনেক কিছু পাবে, আমি এটা কথা দিচ্ছি, আমি সময় পেলে আমি নিশ্চয়ই আনবো। তো এর পরের পার্ট যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কৌণিক চ্যুতি। আর কৌণিক চ্যুতি যখন আমি পড়াবো, আপলোড করে দেবো, এখানটা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। তো বাই, এখন আর কথা বাড়ছি না, অনেক গরম।